এতে কি মনে হয় না যে আসলে সরকার শুধু সংকটকালীন সময়ে রাজনৈতিক দলগুলোর মতো চাচ্ছে, সুসময়ে আলোচনা কম হচ্ছে, বা রাজনৈতিক দলগুলোর প্রতি তাদের পূর্ণ আস্থার কোনো ঘাটতি মনে হয় কিনা আপনার কাছে? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, সাথে আলোচকদেরকে শুভেচ্ছা। এটা নিয়ে আলোচনা হচ্ছে অনেক দিন ধরে যে সরকার এই যে নতুন করে আবার ঐক্যের ডাক কেন দিতে হচ্ছে। আমার কাছে স্পষ্ট বক্তব্য এবং আমার অবজারভেশন হচ্ছে সরকারের মধ্যে একটা পলিটিক্যাল টার্গেট সরকার নির্ধারণ করেছে। সরকারের ভেতরে দুটো সরকার কাজ করছে। একটা সরকার হচ্ছে তার রেগুলার কতগুলো অ্যাক্টিভিটি করতে চায়, আর একটা সরকারের উদ্দেশ্য হচ্ছে নতুন একটা রাজনৈতিক শক্তি তাদের নেতৃত্বে বিকশিত করতে চায়। এবং ওই রাজনৈতিক শক্তি বিকশিত করার জন্য আপনি দেখবেন যে গণ অভ্যুত্থানের যে ছাত্র নেতা যারা ছিলেন, এরাই তো আমাদের কিন্তু আশার আলো। আমি বলবো এরা আমাদের দীর্ঘ স্বপ্নকে বাস্তবে রূপদান করেছে। কিন্তু তাদের মুখ থেকে আপনি যখন বক্তব্যগুলো শুনবেন, বিভাজন করে ফেলা, তরুণরা আমাদের সঙ্গে আর বয়স্করা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কি তরুণরা নেই? শহীদ মিনার থেকে যখন বলা হয় যে আমরা তরুণদের প্রতিনিধিত্ব করছি, আমাদের সঙ্গে তরুণরা আছে, রাজনৈতিক দলগুলো আমাদের স্বপ্ন বাস্তবায়নে বাধা দিচ্ছে, আপনি শুনেছেন তো? এই প্রশ্নটা করা যায়, সব তরুণ তোমার সঙ্গে এটি কে বলল? এবং এই যে গণ অভ্যুত্থানের যে নেতৃত্ব দেওয়া এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা সেই যে সার্বজনীনতা সেই জায়গাটা তাদের এখন নেই। কেন? যেদিন তারা রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নিয়েছে তার পরদিন থেকে এখানে পলিটিক্যাল যে তরুণরা এখানে অংশগ্রহণ করেছিল, বিএনপি ছাত্র যুবকদের নিয়ে, শুধুমাত্র ছাত্র যুবকদের নিয়ে বড় বড় সমাবেশ করেছে না? করেছে। তাহলে তাদের সঙ্গে ছাত্র তরুণরা নেই? আছে, তারা তো এটার মধ্যে ছিল। বিচার, সংস্কার, নির্বাচন কোনোটাই কোনোটার সাথে সাংঘর্ষিক না। শেখ হাসিনা কিন্তু একটা কথা বলতেন যে তুমি কি উন্নয়ন চাও নাকি গণতন্ত্র চাও? এখানেও কিন্তু সেই ধরনের একটা ভাবনা এর মধ্যে আছে যে আপনারা কি সংস্কার চান নাকি নির্বাচন চান। বিচার, অবশ্যই আমরা বিচার চাই। এবং আমাদের এমন কথা বলা হয়েছে যারা গণহত্যার বিচারের আগে ভোট চায় তাদেরকে জাতীয় বেঈমান। আমি ওই জায়গাগুলোতে আসছি আর কি। বিচার, সংস্কার, নির্বাচন, বিচারটা তো অবশ্যই দরকার। কারণ এই ধরনের একটা ঘটনার পর আমরা বিচার করব না, আমরা এগুলি কি বেমালুম ভুলে যাব, সেটি কি সম্ভব? মোটেই সম্ভব না। এটি হচ্ছে আমাদের একেবারে 1 নম্বর দায়িত্ব। একই সঙ্গে এটাও আপনাকে মনে রাখতে হবে, গণ অভ্যুত্থানের একজন অংশগ্রহণকারী বা সমর্থক হিসাবে আমি 5ই আগস্ট পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে আমি তারও যেমন বিচার চাইব, কিন্তু সরকার হিসাবে সরকারের দায়িত্ব হচ্ছে তার পরবর্তীকালে গতকালকে পর্যন্ত যে ঘটনাটি ঘটেছে, একজন ওই যে ইপটিজিং করতে যাওয়ার প্রতিবাদ করার কারণে একজন বাবাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে গতকালকে রাতে, এই ঘটনাটি পর্যন্ত বিচার করা সরকারের দায়িত্ব। সরকার বলতে পারবে না যে আমি এই অংশের বিচার করব, আমি এই অংশের বিচার করব না, যেহেতু সরকার। সুতরাং সরকারের এই কাজটা কিন্তু অনেক চ্যালেঞ্জের। একটা মাত্র ট্রাইব্যুনাল, আমি জানি না এটি শেষ করতে কত সময় লাগবে, কত বছর আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমি আশা করি এই জায়গায় দ্রুততা আসবে। এক। দ্বিতীয় জায়গাটা হচ্ছে সংস্কার বলতে আপনি কি বোঝেন? নির্বাচন ব্যবস্থায় কেয়ারটেকার সরকার ফিরে আসার মধ্য দিয়ে আমি মনে করি যে নির্বাচন ব্যবস্থায় আপনার অর্ধেক সংস্কার হয়ে গেছে। কারণ নির্বাচনের সবথেকে বড় চ্যালেঞ্জের জায়গাটা কি ছিল? যে এই ধরনের একটা দলীয় সরকারের অধীনে নির্বাচনের ফলে নির্বাচনের যে মূল আকাঙ্ক্ষা, মূল উদ্দেশ্য, সেটি ব্যর্থ হয়েছে। ওই যে দলীয় সরকারের অধীনে নির্বাচনের কারণে সেটি পরিবর্তন হয়েছে। এক। দ্বিতীয় জায়গাটা হচ্ছে নির্বাচনে আমরা যে সমালোচনাগুলো করতাম আজ থেকে ঠিক 1 বছর আগে এই টেলিভিশনগুলো আলোচনা কি ছিল? যে সরকার 7ই জানুয়ারি একটা আমি এবং ডামির নির্বাচন করতে চাইছে, মনে আছে? আজ থেকে ঠিক 1 বছর আগে। তো সেখানে আমাদের সমালোচনা কি ছিল? একদিকে সরকার যেমনিভাবে একটা নামকা ওয়াস্তে এবং পূর্ব নির্ধারিত ফলাফলের বৈধতা দেওয়ার জন্য একটা আনুষ্ঠানিক উদ্যোগ নিয়েছিল। আমরা বলেছিলাম যে এক পার্লামেন্ট বহাল রেখে আর একটা পার্লামেন্টের নির্বাচন হতে পারে না। আমরা বলেছিলাম স্থানীয় সরকারে দলীয় প্রতীক দিয়ে নির্বাচন হতে পারে না। তো এগুলি পরিবর্তন করাই হচ্ছে সংস্কার। তো এটা করার জন্য কি আপনার 2 বছর সময় লাগে? আপনি স্থানীয় সরকারে প্রতীক বাদ দিয়ে দিবেন,
আপনি একটা পার্লামেন্ট বহাল রেখে আর একটা পার্লামেন্ট নির্বাচন করবেন না। আপনি নির্বাচনের টাকার খেলা বন্ধ করবেন, আপনি নির্বাচনে পেশি শক্তি বন্ধ করবেন, আপনি নির্বাচনের রিকল সিস্টেম চালু করবেন। সংখ্যানুপাতিক যে দাবিটি অনেক দলগুলো করেছে, এটি সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার তো 3 বছর লাগে না, 2 বছর লাগে না। আপনি তো এটি টেবিলে বসে করতে পারেন। এক, দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে এই যে নির্বাচনের ক্ষেত্রে আমার মনে হয় যে যখনই এই বিষয়গুলো আসে, সংস্কার কি শুধুমাত্র আমি যেটা দেখতে পাচ্ছি, আপনাকে 5 মাস আগে যে গণ অভ্যুত্থানে ডান বাম মধ্য উগ্র সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ালো, আজকে 5 মাস পরে আপনাকে কেন বলতে হচ্ছে যে আমাকে ঢাকায় এনে প্যান্ট কোট টাই পরা লোকজনকে ডেকে এনে আপনাকে ইউনিটির জন্য স্লোগান দিতে হচ্ছে, ঐক্যবদ্ধ হওয়ার কথা বলতে হচ্ছে? এই সর্বনাশটা কে করলো? এই সর্বনাশটা কে করলে এটি আপনাকে খুঁজতে হবে। তা না হলে আপনি 2 দিন পর পর এরকমের ইউনিটি করবেন। আপনি দেখেছেন যে ভারত ইস্যুতে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোর তারা যেভাবে দাঁড়িয়েছে, বাইরে অনেকেই সমালোচনা করেছে, কিন্তু পলিটিক্যাল পার্টি তার ইউনিটি দেখিয়েছে, ন্যাশনাল ইন্টারেস্টে তারা একটা জায়গায় দাঁড়িয়েছে। আপনি সেই ইউনিটিটা ভেঙে দিলেন কেন? গত পরশুদিন শহীদ মিনারে যে প্লাকার্ড আপনি বহন করেছেন, আমি বিএনপির সমালোচনা করতে পারি, আমি আওয়ামী লীগের সমালোচনা করতে পারি, অন্য দলগুলোর। আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্লাস ওবায়দুল কাদেরকে এক প্লাকার্ডে নিয়ে এসে আপনি এটি কেন ব্যবহার করলেন? তাহলে এই যে ইউনিটিটাকে আপনি ভেঙে দিচ্ছে কারা? আপনি এক পক্ষ আর এক পক্ষকে অ্যাটাক করছেন কেন? আপনি বিভিন্নভাবে এই যে আলোচনাগুলো নিয়ে আসছেন, আমি মনে করি যে এর মধ্যে আপনার যেহেতু একটা হিডেন পলিটিক্স এর মধ্যে আছে, আপনি বিভিন্ন জায়গা থেকে পৌরসভার ওই যে কাউন্সিলরদেরকে নিয়ে এসে আপনি যখন টোপ দেন, তখন স্বাভাবিকভাবে আমার মনের মধ্যে এই প্রশ্নটা ওঠে যে আপনি এর ভেতর থেকে কোনো একটা খারাপ কাজের দিকে আপনার এই যে ইউনিটিটা আছে, জাতীয় ঐক্যবদ্ধ হয়েছিল, সেটিকে ডাইভার্ট করতে চান। আমি শেষ করব এই জায়গাটায়। আপনি ইউনিটি বলতে কেন শুধুমাত্র বিশ্ববিদ্যালয় স্টাডি সার্কেলের এজেন্ডাগুলোকে অ্যাড্রেস করতে চান? আপনি ইউনিটি বলতে কেন শুধুমাত্র মধ্যবিত্তের ড্রয়িং রুমের ইস্যুগুলো অ্যাড্রেস করতে চান? আপনি পল্লী বিদ্যুতের মিটার কেনার পরে সেই বিদ্যুতের জন্য, মিটারের জন্য আমাকে যে পয়সা দিতে হয়, এটি বাতিল করা আপনার কাছে কেন সংস্কার মনে হয় না? এই যে নতুন বছর শুরু হয়েছে, ক্লাস 6 থেকে 7-এ আপনার যে সন্তানটা উঠবে, তাকে আবার রিঅ্যাডমিশনের জন্য 6,000 টাকা দিতে হবে, একই স্কুল। এটা পরিবর্তন করাকে আপনার কাছে কেন সংস্কার মনে হয় না? আপনি এই জায়গাগুলোতে অ্যাড্রেস করছেন না। আপনি শহরের মধ্যবিত্তের কতগুলো ইস্যুকে, ভদ্রলোকের কতগুলো ইস্যুকে আপনি অ্যাড্রেস করছেন। আপনার কেন মনে হয় না যে 125 টাকা বেতন পাওয়া প্রতিদিন একজন চা শ্রমিকের জীবনমানের উন্নয়ন করা দরকার? আমাদের এই জায়গাটায়, আমি শেষ করব এই জায়গাটায়, আমরা প্রতিনিয়ত যে সংকটগুলো তৈরি করছে, এই যে ছাত্র নেতাদের কথা বলছি, তাদের নিয়ে অনেক আশা আমাদের, যেমন একই সাথে তারা আমাদের স্বপ্ন ভেঙে দিচ্ছে বারবার। বিচারপতিদের নিয়ে আপনি একবার নামলেন, আপনি ওই রাষ্ট্রপতিকে সরাতে হবে, তারপরে হচ্ছে একে সরাতে হবে। অর্থাৎ 5 মাসে রাজনৈতিক দলগুলো যত এজেন্ডা নিয়ে এসেছে, তার থেকে বেশি এজেন্ডা আনছে তারা, একটা অস্থিরতা তৈরি করে রাখছেন তারা।